ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। এই গুঞ্জন, তুই আমায় যে সারাদিন জ্বালাস, আমি কিন্তু ফুপিকে সব বলে দিব। আমি কাঁদো কাঁদো চেহারা নিয়ে বললাম, কোথায় জ্বালিয়েছি? আপনি আমার বইটা নিয়ে লুকিয়ে রেখেছেন কেন? 100 বার লুকোবো। সারাদিন পড়তে পড়তে এই 16 বছর বয়সে মোটা ফ্রেমওয়ালা দাদির চশমা চোখে ঝুলাইয়া বসে আছিস। সুন্দরী চেহারাটা পুরো চশমার আড়ালে ঢেকে গেছে। ওনার মুখে এ কথা শুনে ড্যাব ড্যাব করে বোকার মতো ওনার দিকে তাকিয়ে রইলাম। এই, তুই কি টেরা? এভাবে তাকিয়ে আছিস কেন? আপনাকে দেখছি। উনি ভাব নিয়ে বসলেন, সিল্কি কপালে লেপ্টে থাকা চুলগুলো ফু দিয়ে বললেন, দেখ দেখ, আমার মতো ড্রেসিং ছেলে আর কয়টা আছে এই এলাকাতে? তোর ক্লাসের সবগুলো মেয়ে আমায় দেখে হা করে তাকিয়ে থাকে। ওই দিন তো সিমি নামের মেয়েটা আমায় একটা প্রেমপত্রও দিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, সিমি? ওই ক্লাস 7-এ পড়া সিমি? হুম, তুই ভাবতে পারিস আমি পড়ি কলেজে, আর তুই পুচকি আয়সা কিভাবে আমায় প্রেমপত্র দিয়ে গেল? আপনিও তাতে তাল দিয়েছেন তাই না? নইলে ও এত বড় সাহস পেত না, যেখানে আপনাকেই সবাই ভয় পায়। মানে, তুই বলতে চাইছিস আমি ওকে উস্কানি দিয়েছি? তোর আমাকে এতটা নিচু মনে হয়? নিচুদের তো নিচুই মনে করব, তাই না মৃন্ময় ভাইয়া? তুই আবারও আমায় ভাইয়া বলছিস? ভাইয়াকে তো ভাইয়াই বলবো, তাই না? এইভাবে কথা কাটাকাটি করে এক সময় আমরা দুইজন ঝগড়ায় লেগে যেতাম। কেউ কাউকে ছেড়ে কথা বলতাম না, যে যাকে যতভাবে পারি পচিয়েই ছাড়তাম। সাদা ভূত, গুন্ডা, বখাটে, এই 3টা ওয়ার্ড ছাড়া আর কোনো গালাগালি আমি জানতাম না। এই ওয়ার্ডগুলো ওনার ওপরেই প্রয়োগ করতাম। কিন্তু আজ আজ 5 বছর কেটে গিয়েছে, দুইজন দুজনের কাছ থেকে অনেক দূরে। এক কথায় যোজন যোজন মাইল দূরে। উনি দূরে যাওয়ার পর থেকে প্রতিটা দিনই আমার পাল্টে গেছে। এখন এক একটা দিন নিত্য নতুন কষ্ট নিয়ে আছে। দিনগুলো এমন কেন? এক একটা দিন এক জীবন কষ্ট নিয়ে আসে। প্রত্যেকটা রাত একরাশ যন্ত্রণা নিয়ে হাজির হয়। চারিপাশ নীরব, নিস্তব্ধ, যেন কেউ নেই। কেমন একটা অদ্ভুত মুহূর্ত, বিষাদময় জীবন। বুঝতে পারি না এমন কেন হয়, কেন হচ্ছে। বুকের ভেতরে কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু মস্তিষ্ক সেটাকে থামিয়ে দেয়। চুপচাপ বসে থাকাটাই শ্রেয়, এটাই যেন নিয়তি। বিকেলবেলা বসে বসে হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস নামক উপন্যাসটি পড়ছিলাম। অলস বিকেল কাটানোর এই একটা কাজ আমি খুব মনোযোগের সাথে পালন করি। ঠিক তখনই পেছন থেকে কে যেন বলে উঠল। ফিউচার সাহিত্যিকা কেমন আছেন? চমকে পেছনে তাকালাম। কে? আড়াল থেকে আবারও কে উত্তর দিল। আমার সাথে বৃষ্টিবিলাস করবেন না? অচেনা কারোর মুখে এই কথাটা শুনে আমি খুবই অবাক হলাম। বুকের ভেতর আটকে রাখা মন পায়রাটা ডানা মেলে উড়াল দিল আকাশে। কি, কিছু বলছেন না যে? অচেনার কথাই আমার ঘোর কাটলো। ঘন পাপড়িযুক্ত চোখ ফিরিয়ে লোকটাকে দেখে অবাক হলাম। আপনি? কে আপনি? ও, এত সহজে আমাকে ভুলে গেলে? ভনিতা না করে আমার প্রশ্নের উত্তর দিন। আমি আমি আপনার এক পরিচিত। কিন্তু আপনাকে চিনি বলে তো মনে হচ্ছে না আমার। কিভাবে মনে থাকবে? ছোটবেলার কথা কি আপনার মতো ফিউচার সাহিত্যিকরা মনে থাকবে? কাট কাট গলায় বললাম, কে আপনি? অচেনা লোকটি এবার হু হা করে হেসে উঠল। বলল, সিরিয়াসলি আহির,
তুই আমায় চিনতে পারিসনি? লোকটার মুখে নিজের নাম শুনে অবাক হলাম। চিন্তিত মুখে বললাম, মৃন্ময় ভাইয়া। এতক্ষণে চিনলি তাহলে? আমি মুখে হাসির রেখা টেনে বললাম, আপনার মতো বড় মাপের লোক যে আমার সামনে বসে আছে তা আমি আর ভাবতে পারিনি। উনি বাঁকা হাসি হেসে বললেন, তাই? কেন? হুম, আপনার বেশভূষা, পোশাক, আচার আচরণের মধ্যে আপনার উচ্চশিক্ষা ও জ্ঞানের গভীরতা প্রকাশ পাচ্ছে না যে। আচ্ছা বাদ দে। হুম, কবে ফিরলেন দেশে? আচ্ছা। অবাক গলায় বললাম, আজ। হুম। এসেই সবার সাথে দেখা করে সোজা সবাইকে নিয়ে তোদের বাসায় চলে এলাম। কেন? কতদিন দেখি না তোকে, কতদিন হতে চলল, তুই তো চিনলি না। ঝগড়া না করতে পেরে আমার পেট ফেটে যাচ্ছিল, তাই ঝগড়া করতে চলে এলাম। আপনি সেই পাগলই রয়ে গেলেন। মোবাইলে মাঝে মধ্যে কথা বলতেন, কিন্তু ভিডিও কল কখনো দেননি, তাই হঠাৎ করে চিনে উঠতে পারিনি। আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছেন। তুই তো আগের মতোই চশমা পরে সাহিত্যিকা রয়ে গেলি। দেখেন, মোটেও খেপাবেন না আমায়। খেপাচ্ছি কই? তোর মন ভালো করার চেষ্টা করছি। আজকাল তো তুই অলওয়েজ মুড অফ রাখিস। কী সব ভাবিস বলতো? প্রেম ট্রেমে পড়ছিস নাকি, নাকি সেকা খাইছিস? স্টপ ইট ভাইয়া, আপনি এসব কি বলছেন? ভাইয়া বলছিস কেন? আমি তোর কোন জন্মের ভাই? শুরু হয়ে গেল ওনার পকপকানি, সেই ছোট্টবেলার মতোই ঝগড়াঝাটি। ভেবেছিলাম এত বছর পর দেশে ফিরেছে, তাই ওইসব ভুলে গেছে, কিন্তু না, সামান্যতম বদল ঘটেনি ওনার। আমিও কম না, পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করে দিলাম। হাজারো কষ্ট যেন ওনার আগমনে চাপা পড়ে গেল। সব সময় ওনার সাথে আমার সাপে নেউলে সম্পর্ক। দুজন দুজনকে কিভাবে খোঁটা দিয়ে কথা বলবো তাতেই ব্যস্ত, ঠিক ছোটবেলার মতো। আপনি আমার এই জন্মের ভাই? উনি রেগে বললেন। থাপড়িয়ে দাঁত ফেলে দিব। তোর নিজের ভাইকে ভাই বল, আমায় না। তাহলে আপনিও আপনার বোনের সাথে ঝগড়া করুন, আমার সাথে না। ভাব নিয়ে একটু বললাম। শোন, আমি তোর সাথে ঝগড়া করছি না। ঝগড়া করছেন না? তাহলে কি আমার সাথে মিষ্টি মধুর বাক্যলাপ করছেন শুনি? আচ্ছা, আপনার মাথার প্রবলেমটা কি এখনো যায়নি, নাকি আগের চেয়েও বেশি? হুম হুম। শোন, তোর এইসব ফাউল কথাবার্তায় আমি কান দেই না, যত সব। এই, তোর এই মোটা কিটকেটে চশমাটা এখনো পরিস কেন রে? চোখে কিছু দেখতে পারিস না, কানাই রয়ে গেলি। আমি রেগে বললাম, আমি মোটেও কানা না। চশমা পরলেই কেউ কানা হয়ে যায় না, এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। আর তার কারণ হচ্ছে বই। বই পড়তে পড়তে একেবারেই চোখের 13টা বাজিয়ে ফেলেছিস। আবার আমাকে বলছিস যে আমার মাথায় প্রবলেম। তোর আসলে অনেক প্রবলেম। আরে আজব তো, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। সব সময় আমার পেছনে লাগার স্বভাব এই বুইড়া বয়সেও যায়নি তো। ফাউল লোক এক। হুম। এইটুকু বলতেই কানে এলো আম্মুর ডাক। ডাকাডাকি করে পুরো বাসা ফাটিয়ে দিচ্ছে। কি, এভাবে ডাকছো কেন শুনি? তোমার ভাইয়ের ছেলে যে সুদর অস্ট্রেলিয়া থেকে আসলো, আমাকে জানালেই না? তোকে জানাবো কেন? আমার ভাইয়ের একমাত্র ছেলে, সে আসছে না আসছে তোকে বলবো কেন? তুই কি প্রধানমন্ত্রী? ও, ভাইয়ের ছেলেই সব। আর আমরা আমরা ভাই বোনেরা তোমার কাছে কাজের লোক। তা কাজের মেয়েকে এত ডাকাডাকির কারণটা দয়া করে বলবেন কি আম্মা জান? তুই আবার আমার সাথে বেয়াদবি করছিস? বেয়াদবি না আম্মা জান, আপনার হুকুম শোনার আশায় কান পেতে বসে আছি, দয়া করে বলুন। তুই আমার ভাইয়ের ছেলেকে নিয়ে এত বড় কথা বলছিস, যখন তখন এই শাস্তিগুলো তুই কোনো সাহায্য করবি না আমায়। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। এসে দেখি মৃন্ময় ভাইয়া বৃষ্টিবিলাস বইটি নিয়ে বসে আছেন, মুখ থমথমে কিছুটা। কি হয়েছে আপনার? উনি জবাব দিলেন না। কথা বলুন, নাকি বোবা হয়ে গেলেন? এই ডিয়ারিং মেয়ে,
তুই আমায় বোবা বললি? ও, মুখে খই ফুটলো তাহলে? কি বললি? আরে, আপনি কালা নাকি? এতক্ষণ যাবৎ ডাকছি, আপনি উত্তর দিচ্ছেন না কেন? কথাই বলে ভালোর কোনো দাম নেই। ভালো করে জিজ্ঞেস করলাম, কিন্তু বললেন না। যেই বোবা ডাকলাম এমনি শুনে ফেললেন। হাজব। তোর আজ কি হাল করি দেখিস। আজব, কি করলাম আমি? তুই এত পড়িস কেন? তাতে আপনার কি? হুম হুম। এই জন্যই তো তুই এত দিন গোমড়া মুখ করে ঘুরতি, তাই না? আজব, বই পড়ে আবার গোমরা হওয়া যায় নাকি? ডেফিনেটলি হওয়া যায়। যেমন? যেমন তুই। আমি? আমি কি? দেখ, এই বৃষ্টিবিলাস বইটার লাশ অংশটা পড়লাম একটু। পড়ে আমার বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হলো, কেমন কষ্ট কষ্ট অনুভূতি, তার মাঝে ভালো লাগার মিশ্র অনুভূতি। সবশেষে গল্পের নায়িকা শামা একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। তার চোখে জল এসেছে এই কঠিন সিদ্ধান্ত নেবার কারণে। কেমন কঠিন এক সিদ্ধান্ত দেখলি? তাতে কি হয়েছে? অনেক প্রবলেম। আপনার এইসব ফাউল কথা শোনার টাইম আমার নেই। এইসব রোমাঞ্চকর কাহিনী পড়ে তুই এমন হয়েছিস, তাই না? এই, আপনি এসব ফাউল কথা বন্ধ করুন তো। তোকে দেখে নিব আহির, আমায় পাত্তা না দেওয়া। পরে দেখেন, এখন আম্মু ডেকেছে, খাবার খেতে যান। তোর মা আমায় আবার জ্বালিয়ে খাবে জানিস। আসার পর থেকে ফুপি বলে আমি নাকি শুকিয়ে কাঠ। কি খাই, কেন খাই, এত কম খাই কেন, আমার যত্ন কে নেয়? বাবারে বাবা, এখন আবার খাওয়ানোর নামে অত্যাচার করবে। আমি ওনার কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়লাম, আর উনি বেক্কেলের মতো তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করেই উনি এক টানে আমার চশমা খুলে নিলেন। আমি হাসি থামিয়ে, আমার চশমা দিন। দেব না। কি করবি তুই? দিন বলছি। খুব তো হাসছিলি, এখন হাস। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়। দেখুন। কি দেখব? যে তুই টেরা, আর তোর বিয়ে দিতে তো অনেক প্রবলেম হবে। কি যে করিস না তুই। আমি টেরা না। ও, তুই টেরা না? তাহলে চশমা চাইছিস কেন? আমার চশমা আমি চাইবো না, চাইবো সেটা আপনাকে জানাবো কেন? কে আপনি? যত সব ফাউল লোক। হুম। তুই ফাউল, দেখিস। কি দেখবো? যখন সময় হবে তখন দেখবি। আপনি যাবেন এখান থেকে? আজব প্রাণী তো। আহের, তুই আমায় প্রাণী বললি? ওনার রাগী চেহারা দেখার আগেই আমি রুম থেকে বেরিয়ে এলাম। দৌড়ে এসে ড্রয়িং রুমে সোফায় বসে থাকা মামনির পাশে বসে পড়লাম। আমায় দেখে মামনি বলল, তো এতক্ষণ কোথায় ছিলে? কোথায় আবার, রুমে বসে পড়ছিলাম। আর 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 এমনি তোমার গুণধর ছেলে চলে এলো ঝগড়া করতে। সে কি, এসে এই ঝগড়া? আমার আম্মু নামক ব্যক্তিটি বলল। থাক না ভাবি, ছেলেটা কতদিন পর এলো। আর ঝগড়া আমার ভাইয়ের ছেলে করেনি, আমার ধেরি মেয়েই করেছে। ওর স্বভাব তো আমার অজানা নয়। আহির ভালো মেয়ে, ও কখনোই ঝগড়া করতে পারে না। মিনময় আমার ছেলে, আমি ওকে চিনি। ঝগড়া করতেই ও এসেছে। মামুনির এক কথা। আম্মু যেরকম মৃন্ময় ভাইয়ার পক্ষে থাকে সব সময়, মামনিও তেমন সব সময় আমার পক্ষে থাকে। এই নিয়ে এখন আম্মু আর মামনি কথা বলছে যে কে ঝগড়া করে, আমি না মৃন্ময় ভাইয়া। ওদের কথা শুনে আমি এখান থেকে উঠে চলে এলাম। মামা আমায় ডাক দিয়ে বলল, কেমন আছো হিয়া? ভালো, তুমি? আমিও ভালো। আমাদের বাসায় যাও না কেন? রাগ করেছো মামুনি? আরে বলে কি, 2 দিন আগেই গিয়ে আসলাম। আর বলে কি, মামা মামনি সব সময় এমন। একদিন ওদের বাসায় না গেলেই হাটফেল আদিবাকে পাঠাবে বাসায় আমাকে নেওয়ার জন্য। আমিও বললাম যাব। আদিবা কোথায়? ওদিকে হয়তো। তাসমি, জেনিফা, আবির আসেনি। দাদিমা ওরা আসেনি।
এসেছে, ভেতরে আছে সবাই। আমিও যাই তাহলে মামু। হুম, যাও মামনি। আচ্ছা। আমি মামুর সাথে কথা বলে ভেতরের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালো মৃন্ময় নামক ঝঞ্ঝাটিটা। আমাকে দেখে বলল, এই, তোর হাইট এত কম কেন? আমি দেখ কত লম্বা। লম্বা হলে তাল গাছের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকুন, আপনাকে ওখানেই মানায়, এখানে না। আমাকে ইনসাল্ট? তুই বড্ড বার বেড়েছিস আহির। আমিও চুটকি বাজিয়ে বললাম, তাই নাকি? তুই আমার সামনে ভাব নিচ্ছিস, টেরা কথাকার। 100 বার ভাব নিব। আমার মাকে কিভাবে হাত করলি, ডাইনি মেয়ে? আপনি আমার মাকে কিভাবে হাত করলেন, অসভ্য লোক। কি আমিও বললাম, কি ভেঙাচ্ছিস আমায়? ভেঙাচ্ছিস আমায়? উনি রেগে মেগে ফায়ার হয়ে বললেন। আহির, আমি ভয়ে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার পরিবর্তে দৌড় দিয়ে মামনির পাশে বসে পড়লাম। যাক বাবা, বেঁচে গেছি। মনে মনে দোয়া পড়ছি। আর এমন সময় তোকে যে কি করবো রে আহির, তা পরে টের পাবি। আমার মোবাইলে মেসেজ পাঠালো মৃন্ময় ভাইয়া। যাকগে, পরে যা করার করবে। এখন নিশ্চিন্তে মামনিদের পাশে বসে ওদের গভীর আলাপ শুনছি। ওদের আলাপের প্রধান বিষয়বস্তু হলো মৃন্ময় ভাইয়ার ছোটবেলার কাহিনী। আমিও মনোযোগ দিয়ে সব শুনছি। এক পর্যায়ে মামনি আম্মুকে আর খালামণিকে বলল, জানো মৃন্ময়, ছোটবেলায় যা দুষ্ট ছিল, একবার এক খ্রিস্টান মেয়েকে দেখে বাসায় আসলো। দুদিন ছেলের মন খারাপ। ওর আব্বু গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, মন খারাপ কেন? তো ও কি বললো জানো? আমি উৎসাহ নিয়ে মামনিকে জিজ্ঞেস করলাম, কি বলল? বললো যে ওর নাকি ওই খ্রিস্টান মেয়ে নাকি ওকে বকা দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কেন? তারপর বলল, কি? ওই খ্রিস্টান মেয়েকে নাকি ওর খুব পছন্দ। মৃন্ময় নাকি ওই মেয়েকে বিয়ে করবে। তো মৃন্ময় ওই মেয়ের পিছু পিছু একদিন গির্জায় পৌঁছালো, আর সুযোগ পেয়ে ওই মেয়েকে প্রপোজ করলো, তাও জবা ফুল দিয়ে। আর ওই মেয়ে এই পিচ্ছি ছেলে এসব কাণ্ড দেখে যতটা না রাগলো, তার চেয়েও বেশি রাগলো গির্জার সামনে জবা ফুল ছেঁড়ার অপরাধে। আমি হেসে মামনিকে বললাম, তাই বেচারার মনটা ভেঙে গেছে। আম্মু আমার হাসি দেখে রেগে বলল, তুই হাসিস কেন? আমার ভাইয়ের ছেলে রাগ করেছে, ওর মন খারাপ হয়েছে, আর তুই দাঁত কালাচ্ছিস? বেহায়া মেয়ে। তোমার ভাইয়ের ছেলের পছন্দটা দেখলা না, খ্রিস্টান মেয়ে। আচ্ছা মামনি, তখন ওদের বয়স কত ছিল? মৃন্ময় 7 আর মেয়েটা 16। মামনি হেসে বলল, মৃন্ময় কিন্তু সত্যিই মেয়েটাকে অনেক পছন্দ করত। বয়স কম হলে কি হবে, পছন্দটা তো মনের ব্যাপার। ইয়া খোদা, তোমার ছেলেও ওই বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে না, দাঁড়াও বলেই রুমের দিকে আসতে লাগলাম। মামনি বলল, কোথায় যাস, এখানে বস। রুমে যাই, তোমরা গল্প করো। রুমে এসে দেখি বেটা আমার গোছানো বিছানার পড়ে পড়ে ঘুমোচ্ছে, হাত পা ছড়িয়ে। দেখেই রাগ হলো আমার। আস্তে আস্তে ওনার কাছে গিয়ে বসলাম। কুচকুচে কালো চুলগুলো বাতাসে উড়ছে। আমি কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম। মনের ভেতর কোথাও সেই রাগটার খুঁজে পেলাম না। ওনার পাশে বসে আমি যেন কোনো ভাবনায় হারিয়ে গেলাম। তখন বিকেলটা মরে এসেছে। চারদিক জানান দিচ্ছে শীতের আগমন। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ড্রয়িং রুম থেকে আসছে হাসির আওয়াজ। এমন মরা বিকেলে কোনো এক আশ্চর্য অনুভূতি মনের কোণে জাগ্রত হচ্ছে। ধীরে ধীরে টের পেলাম কারো হাত যেন আমার কোমরে, জামার ওপর দিয়ে। ভাবনার জগৎ থেকে পরক্ষণেই নিজের অস্তিত্বে ফিরে আসলাম। কিন্তু এ কি? আমার কোমরে হাত দিল কে? রুমে তো কেউ নেই। পাশে শুয়ে আছেন মৃন্ময় ভাইয়া, কিন্তু উনি তো গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে এটা কি হ্যালুসিনেশন নাকি কল্পনা? যেটাই হোক, তার স্পর্শে ছিল অনেকটা ভালোবাসা, বিশ্বাস, আকুতি। এই মুহূর্তটাই যেন এক অন্যরকম ভালো লাগা বয়ে নিয়ে এসেছে। কি
আমার পাশে বসে কি করছিস রে? আমি আমতা আমতা করে বললাম, কিছু না ভাইয়া, এমনি। তাই? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কি? এই যে তুই আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে এসেছিস, চুপি চুপি কেউ জানবে না। তোর এই মতলব ছিল রে আহির, আমায় মেরে ফেলতে চাস? আমি অবাক হয়ে বললাম, কি? তুই তো আমাকে মেরেই ফেলতে চাস, নইলে ঘুমের মধ্যে তুই আমার পাশে বসে কি মতলব আটছিলি? তোকে আমার চেনার বাকি নেই, বুঝলি? ফাজিল মেয়ে, সাংঘাতিক। বাবারে বাবা, আমি এতক্ষণে না জাগলে তুই নিশ্চয় বালিশ চাপা দিতি আমায়, আর আমি দম বন্ধ হয়ে হাত পা ছুঁড়ে মরে যেতাম বড় বড় নিঃশ্বাস ফেলে। রেগে বললাম, আমার অন্যায় হয়েছে আপনার পাশে বসা, আমার বিছানায় ঘুমিয়েছেন, অ্যাটলিস্ট থ্যাঙ্কস না বলুন, সম্মানটা দিতে পারতেন। আসলে আপনার নিজের প্রতি নিজেরই সম্মান নেই, অন্যদের আর কি রেসপেক্ট করবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? মৃন্ময় ভাইয়া বুড়ো কুঁচকে বলল, এটা তোর বিছানা যে, তার কোনো প্রুফ আছে? যদিও তোর হয় তাহলে শুনে রাখ, এতক্ষণ আমি রুমে ঘুমিয়েছি না ডাস্টবিনে ঘুমিয়েছি সেটা খোদাই জানে। সো আই রিকোয়েস্ট ইউ, রুমটা তোর হলে প্লিজ পরিষ্কার কর। নাক সিটকে বলল। এই কথা শুনে পুরোই রেগে গেলাম। আমাদের বাসা অলওয়েজ পরিষ্কার থাকে, কোনো সময় নোংরা থাকে না, আর উনি ইচ্ছে করে আমায় ইনসাল্ট করছেন, আমি বেশ বুঝতে পারছি। রাগলে তোর চেহারা পুরোই পেতনি হয়ে যায়। আসলে তুই ভাবিস রাগলে তোকে হিরোইন লাগে, তাই না? তোর ধারণা আসলে ভুল। তো নোংরা ঘরে বসে আছেন কেন শুনি? নোংরা রুমে তো নোংরা মানুষই থাকে, আমি নোংরা হলে আপনিও নোংরা। বাদ দে, এখন গান শোনা, কতদিন শুনি না। কথায় পাত্তা না দিয়ে জেনে রাখুন, আই গিভ আপ সিঙ্গিং সং। কেন, লেখিকা হবি বলে? আই উড নট লাইক টু এক্সপ্লেন মাই সেলফ। আমি বলতে চাই না। বেশি ভাব শিখেছিস? ভাবের কি আছে? আমি আমার ডিসিশন আপনাকে বলবো কেন? পাগলা কুকুর কামড়াইছে আমাকে। হুম হুম। বিকজ আই নিড এ সলিউশন। আমি আপনার সাথে কিছু শেয়ার করতে চাই না। উনি আমার দিকে রেগে বালিশ ছুঁড়ে দিয়ে বললেন, বলতেই হবে তোকে। আমাকে বলবি না? এত বড় সাহস, বল বল। উহ, রাস্তার কুকুর বললেই আমি তাকে সব বলে দিব? আজব পাবলিক সব। এভাবে কথা কাটাকাটি এক পর্যায়ে দুজনে ঝগড়া শুরু করলাম। ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে নিয়ে গেল। মৃন্ময় ভাইয়া বালিশ ছুঁড়ে মারেন, আমি বই ছুঁড়ে মারি। উনি আমার খাতা জামা কাপড় সব কিছু আমার দিকে ছুঁড়ে মারছেন, আমিও ছুঁড়ছি। একসময় ক্লান্ত হয়ে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আর বেচারা রেগে ফায়ার, সে নাকি আমায় দেখে নেবে। আমিও হুমকি দিলাম যে ব্যাটার অবস্থা খারাপ না করলে আমি আহির না। এভাবেই ঝগড়া খুনসুটি করতে করতে 3 মাস কেটে গেল। দুজনেই দা কুমড়ার সম্পর্ক দিন দিন বেড়েই চলছে। আমার মনে হয় ওনার একমাত্র লক্ষ্য হলো আমাকে শান্তিতে থাকতে না দেওয়া, সারাক্ষণ পিছু লাগবে, দুদণ্ড নিস্তার নেই। এভাবে শীতকাল এসে গেল। শীতের সময়টা এবার গ্রামে কাটানোর ইচ্ছে মামু আর আব্বুর, তাই সবাই প্ল্যান করেছে গ্রামে যাবে। এই নিয়ে আমি আর আমার বোন মহা খুশি, কিন্তু ওই মৃন্ময় ভাইয়া যাবে তাতেই আমার আপত্তি। যেদিন যাব তার আগের দিন আমি আম্মু মামনি শপিংয়ে গেলাম, অনেক অনেক শপিং করে নিয়ে আসলাম। শপিংয়ের প্রধান জিনিসটা ছিল শীতের কাপড়, গ্রামে গরিবদের বিলিয়ে দেওয়ার জন্য কেনা হয়েছিল। যাই হোক, এটা নিয়েও ওনার সাথে মাথা ভাঙ্গি রকমের ঝগড়া হয়ে গেল। তুই নিজেকে মহান সাজাতে চাস? মোটেও না। জানি জানি। কি জানেন? তোর কুমতলবগুলো। আমার কোনো কুমতলব নেই। তোকে আমার থেকে বেশি আর কে চেনে? শীতবস্ত্র বিলিয়ে দিয়ে গ্রামের মানুষের কাছে নেত্রী সাজতে চাস? পরের দিন খবরে দেখাবে আহির নামের এক বিদুষী নারী গ্রামের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিলিয়ে দিয়ে মহান কাজ করেছেন। সবাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
অসহ্য। সত্য বললে সবারই গায়ে লাগে। বলে উনি আমার দিকে এগোতে লাগলেন। আমি পিছাতে পিছাতে চেয়ারের ওপর বসে পড়লাম। কাটা কাটা গলায় বললাম, আপনার এসব অসামাজিক কর্মকাণ্ডগুলো আপনাকে মানায় না। উনি আমার চুলগুলোতে ফু দিয়ে বাঁকা হাসি হেসে বললেন। তাই তুই জানিস আমি পরদিন রাতে শেষ করা আধা বাক্য ব্যয় করতে চলে এলেন আমাদের বাসায়। এসেই বকবক শুরু করলেন। তুই জানিস আমি কত ভালো এবং রোমান্টিক ছেলে। আমার জানার দরকার নেই, আপনি সামনে থেকে সরুন। আমার কলিজার ওপর উঠেছেন কেন? হোয়াট? তোরও কলিজা আছে আহির? আমি তো ভাবলাম তুই একটা রোবট, কোনো কলিজা নেই তোর। আর কলিজা থাকলে আমার সামনে এত কথা বলতে পারতি না। আমার থেকে 10 হাত সামাজিক দূরত্ব মেনটেন করতি। মৃন্ময় ভাইয়ার এসব কথা শুনে আমার মেজাজ চড়ে গেল। ঝড়ো গলায় বললাম, আমি মানুষ, রোবট না। আমি না হয় চশমা পরে কানা হলাম, আর আপনি এত বড় আস্ত মেয়ে মানুষটাকে চোখে পড়ল না? সিরিয়াসলি আহির, তুই মেয়ে মানুষ? আমি তো ভাবলাম যে আমি সন্দেহের চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, কি? মানে হিজড়া আর কি। কি? আমি হিজড়া? আমাকে দেখে আপনার হিজড়া মনে হয়? মানে মামুনি? একটু জোরেই চিৎকার করেছিলাম, আর এই চিৎকার শুনে মৃন্ময় ভাইয়া আমার মুখ চেপে ধরল। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তখন বিকেল মরে এসেছে। শেষ বিকেলে সোনা মোড়ানো রোদ ঝিকঝিক করে আছড়ে পড়ছিল। জানালা গলে আসছিল সেই বিকেলের হৈমন্তী বাতাস। মন কেমন করা মিষ্টি ফুলগন্ধি বুনো হওয়ার বাতাস ভারী। এই মুহূর্তে নিজেকে কেমন পাগল পাগল লাগছিল। ভাবনার চাদরে মুড়ে থাকা শেষ চিন্তাটুকুর মাঝেই ফট করে আমার ঠোঁটে চুমু দিয়ে বসলো মৃন্ময় ভাইয়া। সময় যেন থমকে গিয়েছে। বাতাসের ফুলগন্ধি হাওয়াটা আরও যেন ঘন হচ্ছে। আমি কিছু বলতে যাব, তার আগেই মৃন্ময় ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেল। আমার মনে হলো উনি পালিয়ে গিয়েছেন। আমি নিজেকে সামলিয়ে নিয়ে ওনার এই কাজে মতলব খুঁজতে লাগলাম। মস্তিষ্কে ঘাম ছড়িয়ে ফেললাম, তাও কোনো কারণ খুঁজে পেলাম না। ভাবনার খাতা বন্ধ করে ড্রয়িং রুমে গেলাম। গিয়ে দেখি উনি নেই, বোধহয় বাসায় চলে গিয়েছেন। আমি আমাদের 3 তলার ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। আকাশ যেন তার মন খারাপের কথা ভুলেই গিয়েছে। আগের দিন দুপুরের দিকে একটু রোদের দেখা পেলেও দিনের শেষ ভাগে আবারও ধেয়ে এসেছিল ঠান্ডা বাতাস, সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যায় রেল স্টেশনের নিজের সালোয়ার কামিজের ওপর লাগানো ওভারকোট আর মাফলার সামলাতে হিমশিম খাচ্ছি আমি। আমার আবার এতটুকুতেই ঠান্ডা লাগার ধাঁচ। তাই আম্মুর আদর মাখা বকবকানি নামক প্যারায় অতিষ্ঠ হয়ে মাফলার নামক বিরক্তিকর জিনিসটা দিয়ে নাক মুখ পেঁচিয়ে রেখেছি। নিজেকে এলিয়েন মনে না হলেও এই মুহূর্তে জঙ্গি মনে হচ্ছে। বিরক্তির ঠেলা নিয়ে ঝিম ধরে বসে আছি স্টেশনে বসার জায়গায়। শীতের রাত হওয়াতে মানুষজন কম। ট্রেন ছাড়তে আরও 1 ঘন্টা লেট হবে। আব্বু আর মৃন্ময় ভাইয়া তো রেগে বকাবকি করছে রেল কর্তৃপক্ষের সাথে। এক পর্যায়ে টিপটিপ বৃষ্টি শুরু হলো। সেদিনের পর মৃন্ময় ভাইয়া আর আমাদের বাসায় আসেনি। হয়তো আমার কারণে। আমি যদি কিছু মনে করি বা বলি, যাই হোক, আমি তো এর কারণ জানবো। এখন ওনাকে ছাড় দিচ্ছি, কথা বলছি না। যাই হোক, বৃষ্টির তোড় বেড়ে যাওয়ায় আম্মু এসে বসলো আমার পাশে। গজগজ করতে করতে বলল, যত সব ঝামেলা, তোর আব্বু হলো 1 নম্বর গাধার গাধা। আমি আর চোখে তাকিয়ে বললাম, কেন? কত করে বললাম গাড়ি নিয়ে চলে যাই, ঝামেলা হবে না। আমার কথা শুনলো না তো, তাই এখন বিপদে পড়ছে। বুঝুক ঠেলা। ট্রেনেই তো ভালো, মজা হবে। ও আসছো? বাপের বেটি, এক চড়ে দাঁত ফেলে দেবো যদি বাপের সাইড নিয়ে কথা বলিস। তুমি বুঝতে চাইছো না কেন? ট্রেন দিয়ে গেলে কত সুন্দর চাঁদ দেখা যায়, অনেক গ্রাম, সুন্দর নদী, রাতের আকাশ। তোর মাথার ভূতগুলো এখনো যায়নি। সাহিত্যিকের মতো কথাবার্তা ছাড়, নইলে চুলের মুঠি ধরে দিব এক চড়।
আম্মু, তুমি বুঝতেছো না। তুই বুঝ, তুই আমার সন্তান, তাই আমি যা বোঝাবো তুই তাই বুঝবি। মামির কথাবার্তার মাঝখানে এসে দাঁড়ালেন মৃন্ময় ভাইয়া। আমার দিকে না তাকিয়ে বললেন, ফুফি, তোমার এই রুগিলা মেয়েকে নিয়ে যাচ্ছ যে, গিয়ে তো শুধু শুধু ঝামেলা বাড়বে। এই করবে, সেই করবে, তারপর অসুস্থ হয়ে যাবে। আম্মু ভেবে বলল, ঠিক বলেছিস, এই ঢঙ্গিকে নিয়ে কি করব বল? তোর ফুপ্পার মাথায় তো ভীমরতি ধরেছে, দেখিস না যত সব, যেমন বাপ তেমন মেয়ে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আম্মুকে কটা কথা কড়া শুনিয়ে দিয়ে আব্বুর পাশে গিয়ে বসে রইলাম। আর আম্মু যেন আমার কথা গায়েই মাখলো না। দিব্যি মৃন্ময় ভাইয়ার সাথে আলাপ জমাচ্ছে। এত কিসের আলাপ বুঝলাম না। বৃষ্টির তোর কমেছে একটু। মৃন্ময় ভাইয়া সবার জন্য স্টেশনে টি স্টল থেকে ধোঁয়া ওঠা গরম চা এনেছে। সবার হাতে হাতে কাপ ধরিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে দিল না। রাগে অপমানে আমার চোখ বেয়ে গড়িয়ে আসলো পানি। কিছুক্ষণ পর দেখি উনি একটা বড় কফির মগ নিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন, খেয়ে নে, গরম আছে এখনো। বলেই গটগটিয়ে হেঁটে আম্মুর পাশে গিয়ে বসলেন। থেমে থেমে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর এদিক ওদিক দেখছেন। আমিও গরম কফির লোভ সামলাতে না পেরে খেতে লাগলাম। সবার জন্য চা আর আমার জন্য কফি। বাহ, নিজেকে একটু স্পেশাল স্পেশাল মনে হলো। চারপাশ কেমন অদ্ভুত চুপচাপ। বৃষ্টির ছিটে ছিটে পানিতে স্টেশনের প্ল্যাটফর্ম ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। কুয়াশারা ধোঁয়ার মতো উঠছে হাওয়ায়। মিষ্টি মধুর হাওয়া উতাল। ধোঁয়া ওঠা গরম কফির স্বাদটা লাগছে অমৃতের মতো। রাতের আকাশে দুরন্ত গতিতে চলছে সাদা সাদা মেঘের কুঞ্জ। উড়ে চলেছে শঙ্খচিলের ঝাঁক। এত রাতে তা দেখে আমি তো অবাক। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে আমি হারিয়ে গেলাম কবিতার রাজ্যে। অস্পষ্ট গলায় আবৃত্তি করতে লাগলাম আরণ্যক বসুর কবিতা। পালকের মতো ভাসতে ভাসতে সাদা মেঘ যায় দূরে, নীলকণ্ঠের ডানার ওড়ানে শঙ্খ চিলের সুরে। লাল টুকটুক একটা ঘুড়ি দুলছে মেঘের পাশে, কাশ দিগন্ত চিঠি পাঠিয়েছে শিউলি ফুলের মাসে। ট্রেনে উঠে সবার ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে, এখনও সেটাই হয়েছে। আমি চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছি। কামরাতে বেশি মানুষ নেই, আমরাই 10-12 জন আছি। ইতিমধ্যে মৃন্ময় ভাইয়ার আব্বু মানে আমার মামা নাক ডেকে ঘুম দিয়েছেন। বাকিরাও সবাই ঢুলু ঢুলু, আর ওদিকে আমি সজাগ তাকিয়ে দেখছি বাইরের দৃশ্য। রাতের বেলা সব কিছু স্বপ্ন স্বপ্ন লাগে। দূরের ধান ক্ষেত, পাট ক্ষেত, গম ক্ষেত বাতাসে দুলছে। অন্ধকারে সেসব লাগছে কালো। নদীগুলোর ছলাৎ ছলাৎ শব্দ ভীষণ ভালো লাগছে আমার। জানালার পাশে বসে আছি আমি। দূরের গ্রামগুলোতে টিম টিম করে বাতি জ্বলছে, দেখা যাচ্ছে সেগুলো কারোর চোখ। আমি এসব দেখছি আর শিহরিত হচ্ছি। বাইরে আবারও টিপটিপ বৃষ্টি পড়ায় আমি হাতটা জানালার বাইরে রাখলাম। এমন সময় হন্তদন্ত হয়ে মৃন্ময় ভাইয়া এসে আমার পাশে বসলেন এবং আমার হাতটা টেনে বাইরে নিয়ে আসলেন। আমি রেগে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? কোনটা? আমার হাত ভেতরে নিয়ে আসলেন। কেন? আমার ইচ্ছে। বলেই সিটে হেলান দিয়ে বসে 2 পা উপরে তুলে দিলেন। মোবাইল টিপতে টিপতে বললেন, এই আহের, তোর মাথায় কি কোনো ছিট আছে? আমি রেগে বললাম, না। তাহলে এরকম কাণ্ড করলি কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি কাণ্ড? এই যে এত রাতে ট্রেনের জানালা খোলা রেখেছিস, সুন্দর হাত দুটো বাইরে মেলে দিয়েছিস। তাতে কি হয়েছে? কিছু হয়নি বলছিস? আরে কি সমস্যা? আমার হাত আমি বাইরে দিব না দিব তাতে কার কি সমস্যা হবে শুনি? জানিস না রাতে ট্রেনের জানালা খোলা রাখা নিষেধ? কেন? কারণ দুর্বৃত্তরা রাতে ট্রেনে হামলা করে। চোর, ডাকাত, বাটপাড়েরা সব রাতেই বের হয়, তাই। এই অদ্ভুত কারণে আমি জানালা বন্ধ করে বসে থাকবো? আহা চুপ! আরে গাধি, তুই যেভাবে বাইরে হাত দিয়েছিস, এখন যদি কেউ তোর হাতটা কেটে ফেলতো তখন তখন কি করতি? বা জানালা দিয়ে কেউ
অ্যাসিড ছুঁড়ে দিল বা অন্য কিছু করলো তখন? এইভাবে তো ভেবে দেখিনি, কিন্তু অন্য কিছু মানে কি বোঝাতে চেয়েছেন? মৃন্ময় ভাইয়া মোবাইলের দিক থেকে চোখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি আহির, তুই অন্য কিছুর মানে বুঝলি না? আমাকে ডিটেলসে বলতে হবে। না বললে বুঝবো কিভাবে? আহা চোপ! মৃন্ময় ভাইয়া বিস্ময়ে হাঁ করে বললেন, সিরিয়াসলি? লাইক সিরিয়াসলি? মাই গড, তোকে এসব রোম্যান্স টাইপ কথা শেখাতে হবে? আমি চোখ ঘুরিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, কি? উনি হতবম্ব হয়ে আমার হাত ধরে মুচকি হেসে বললেন, শিখতে চাইলে শেখাতে পারি। আমি আবার এসবের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। তুই শিখবি নাকি আমার কাছ থেকে? ছি, আপনি এসব কি বলছেন? কেন, তোর মোটা মোটা বইতে কি এসব রোম্যান্স টাইপ কথাবার্তা লেখা থাকে না? সেসব কি আপনার কাছে এক্সপ্লেন করতে হবে? ফালতু লোক একটা। হুঁ। বাদ দে তো, এখন আমার পা টিপে দে। যা হাঁটাহাঁটি করলাম না। হাঁটাহাঁটি কোথায় করলেন? মাত্র সবাইকে চা খাওয়ালেন আর ব্যাগপত্র তুললেন, এটাতেই হাঁপিয়ে গেলেন? এই, তোকে এত কথা বলতে বলেছি আমি? চুপচাপ পা টিপ। হুম, আমি আপনার দাসী নাকি? মনে কর তাই। মহারাজের আদেশ, তুই ফেলতে পারিস না। এত বড় স্পর্ধা তোর এখনো হয়নি। ওহ, তা আপনি কোথাকার মহারাজা শুনি? মহারাজার নামটা কি? আর মহারাজার এমন বেহাল ফকিরের দশা কেন শুনি? শেহজাদির খুঁজে বেরিয়েছি তো, তাই এমন মুসাফিরের বেশ ধরতে হয়েছে রে। তুই চুপচাপ পা টিপ। বয়েই গেছে আমার, বসে বসে মোবাইল টিপুন, আমি যাই। বলেই ওখান থেকে চলে এসে আদিবার পাশে বসলাম। আদিবা ঘুমিয়ে কাদা, মুখের ওপর আছড়ে পড়ছে চুলগুলো। আমি ব্যাগ থেকে একটা রিবন বের করে ওর চুলগুলোতে বেনুনি করে দিলাম, তাও বেচারির ঘুম ভাঙল না। মৃন্ময় ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি মোবাইল রেখে সিটে হেলান দিয়ে শুয়ে আরেকটা সিটের ওপর পা তুলে এক মনে বাইরে তাকিয়ে আছেন। বাতাসের ঝাপটায় ওনার মুখ চোখ একটু পরপর কুঁচকে যাচ্ছে, যা দেখে আমার হাসি পাচ্ছে প্রচুর। চশমাটা খুলে ব্যাগে রেখে দিলাম। ব্যাগে করে প্রচুর বই নিয়ে এসেছি, বই ছাড়া আমার একদিনও চলে না। আমার এই কাজে আম্মু বেশ বিরক্ত হয়েছিল, কিন্তু আব্বুর যুক্তির কাছে বরাবরের মতোই হার মানতে বাধ্য হলেন। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের কাহিনী পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। ঘুম ভাঙল আম্মুর ধাক্কাধাক্কিতে। ঠান্ডায় জমে যাবার অবস্থা আমার। আম্মু ফ্ল্যাক্স থেকে এক মগ গরম দুধ হাতে নিয়ে বললেন, খেয়ে নে। আমি দুধ খাই না আম্মু। আম্মু চোখ রাঙিয়ে বলল, খেতে হবে। প্লিজ। বললাম তো খেতে হবে। আমি আর না করতে পারলাম না। বইটা ব্যাগে ঢুকিয়ে রেখে কোনো মতো আধ গ্লাস দুধ খেলাম। বাকিটা আম্মুর হাতে দিয়ে বললাম, আর পারছি না প্লিজ। আচ্ছা রাখ, আর খেতে হবে না। হুম, ধন্যবাদ তোমায় আম্মু। ঢং করতে হবে না। সারা দিন বাপের পিছনে পইড়া থাকিস, এখন আসছিস ধন্যবাদ দিয়ে নাটক করতে? যাও যাও, আর বলবো না। আম্মু মুখ বাঁকিয়ে চলে গেলেন। আমি ঠিকঠাক করে বসলাম সিটে। তারপর বাইরে তাকিয়ে থাকতে থাকতে চলে গেলাম গভীর ঘুমে। কারোর ধাক্কায় ঘুম থেকে জেগে উঠলাম আমি। মৃন্ময় ভাইয়া আমাকে ধাক্কাচ্ছেন। আমি চোখ খুলে লাফ দিয়ে উঠে বসলাম। এ কি, আপনি আমার রুমে কেন? আমি কিন্তু আম্মুকে ডাক দেব। বেরোন আমার ঘর থেকে। মৃন্ময় ভাইয়া একথা শুনে হো হা করে হেসে বলল, সিরিয়াসলি ম্যান, তুই এতটাও বোকা? চশমা কই তোর? আরে, আমার চশমা কই? নিশ্চয়ই আপনি লুকিয়েছেন। আরে গাধি, তুই চারপাশে তাকিয়ে দেখ। এটা ট্রেন, তোর বস্তি টাইপ রুম না। এতক্ষণে আমার হুঁশ আসলো প্রচুর। লজ্জা পেলাম। উনি বললেন, আর লজ্জায় পেতনি হবার দরকার নেই। ওঠ এবার, চলে এসেছি তো গ্রামে। তাই নাকি? হুম। তারপর গলার স্বর নামিয়ে বললেন, শেহজাদিকে তো পড়ি পড়ি লাগছে। এত পড়ি পড়ি লাগলে তো আমি আর তার আশেপাশেই থাকতে পারবো না। উহ, মৃন্ময়, তুমি কি পাগল ছাগল হয়ে যাচ্ছ? একটা মেয়ের জন্য এতটা বাহানা না করলেও পারো। এই, আপনি মিনমিন করে কি বলছেন শুনি? ভ্রু কুঁচকে সন্দেহের গলায় বললাম আমি। আহির,
তুই মুখ চোখ ধুয়ে নে, তোকে পুরো গ্রাম্য ফকিন্নি লাগছে। বলেই আমার হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে চলে গেলেন। আমি অবাক হয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। গ্রামে এসেছি আজ 5 দিন হলো। প্রচুর মজা করে কাটাচ্ছি। শীতের কাপড় যেগুলো এনেছিলাম সেগুলো আম্মু আর মৃন্ময় ভাইয়া সব বিতরণ করে দিয়েছেন। সারা গ্রাম আমি এবং আদিবা ঘুরে বেরিয়েছি, প্রচুর মজা করেছি। কিন্তু আজ 2 দিন কেউ আমার সাথে খুব একটা কথা বলছে না। সবাই যেন গোপনে কিছু একটা করার চেষ্টা করছে। শুধু মৃন্ময় ভাইয়াই হাসি খুশি মনে ঘুরে বেড়াচ্ছেন আর আমাকে দেখলেই বলেন, कैसा लगा मेरा मजाक? মানে? উনি দাঁত বের করে হাসি দিয়ে বললেন। তোকে বলিনি, চুপ থাক। আমি মুখ ভেঙচি দিয়ে চলে এলাম। পুকুর পাড়ে আদিবাকে দেখে আমিও গেলাম। আদিবা মেহেন্দির সাথে ঝগড়া করছে, কারণ আদিবাকে মেহেন্দি নৌকায় উঠতে দিচ্ছে না। মেহেন্দি পুকুরের মাছের খাবার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। মেহেন্দি হলো আমাদের দূর সম্পর্কে মামার ছেলে। গ্রামের বাড়িতে কেউ না থাকায় এখন এই বাড়িতে ওরাই থাকে। আপু দেখো তো, এই মেহেদি আমার নৌকায় তুলছে না। দাঁড়া, আমি বলে দেখি। এই মেহেন্দি, আমাদের কেউ নৌকায় তোলো না প্লিজ। তোমাদের নৌকায় ওঠা নিষেধ। বললেই হলো। পেছন থেকে মৃন্ময় ভাইয়া বলে উঠল, অবশ্যই। অরণ্য, তোরা যদি উঠতে চাস তাহলে আমার সাথে উঠতে হবে। পাগল হয়ে গেছি না কি আমরা? মাছ পুকুরে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতলব খালি। হুম হুম। উঠলে ওঠ, না উঠলে ভাগ। এই আদিবা, চল। তুই উঠবি তো? উঠবো। তাহলে চল, এই মেহেদি নৌকাটা এদিকে নিয়ে আয়। তারপর আমার দিকে তাকিয়ে বলল। আর কেউ চাইলে যেতে পারে। আমি দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলাম। নৌকাটা সামনে এনে রাখতেই আমি এক লাফে উঠে গিয়ে পাটাতনে বসে পা দুটো বরফ শীতল পানিতে ডুবিয়ে দিলাম। মৃন্ময় ভাইয়া একগাল হেসে আমার মুখোমুখি অন্যদিকে বসে দাঁড় বাইতে লাগলেন। নৌকার মাঝখানে বসে আদিবা আনন্দে বারবার চিৎকার করছে। তখন আকাশে কেমন লালচে রং ধারণ করেছে। শ্যামল বাতাসে পুকুরের 2 পাশে ঘন জঙ্গলটা কেমন স্বর্গরাজ্য লাগছে। শেষ বিকেলে রোদের আলো কুচি কুচি করে ছুঁয়ে দিচ্ছিল দাঁড় বাইতে থাকা মৃন্ময় ভাইয়ার চোখে মুখে। সেই অদ্ভুত মানবের এমন সৌন্দর্য দেখে আমি কয়েকটা হার্টবিট মিস করে ফেললাম। চোখ সরিয়ে নিলাম অন্যদিকে। মনে আসলো রবিবাবুর বিখ্যাত গান, সেই সুর। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারই চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারই চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিন তুমি স্বর্গের দেবতা, ভেবেছিন তুমি স্বর্গের দেবতা। কেমনে তোমারে কব প্রণয়ের কথা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। বাড়ি ফেরার পর দেখি পুরো বাড়িতে একটা আলাদা ভাব, যেন কোনো উৎসব হবে। ফুল দিয়ে সাজানো হচ্ছে। আমি এসবের কিছুই বুঝতে পারছি না। মৃন্ময় ভাইয়া আমার মুখের ভাবভঙ্গি দেখে বোধহয় কিছু আঁচ করতে পারলেন। হাতে পানির গ্লাসটা দিয়ে বললেন, ছাদে যাবি? চল। আপনি যান। যাবি না? আসছি আমি, আপনি আগে যান। ঠিক আছে। কিছু সময় পর আমি ছাদে এলাম। ছাদটা বেশ বড়। টবে লাগানো গাঁদা ফুল, আরও অনেক শীতকালীন বিভিন্ন ফুল। নারকেল গাছের লম্বা পাতাগুলো বাতাসে দুলছে। বেশ ঠান্ডা লাগছে আজ। শেষ বিকেলের রোদের নরম নরম ভাবটা আমার বেশ পছন্দ হয়েছে। সময়টা যদি থেমে যেত এই শেষ বিকেলে সোনার চেয়েও দামি রোদটুকুতে, তাহলে পৃথিবীটা অন্যরকম হয়ে যেত।
গুচ্ছ গুচ্ছ শুকনো জলপাই গাছের পাতাগুলো বাতাসে আমার ওপর আছড়ে পড়ছে। বাড়ির পাশেই গাছটা ঝাঁকড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। এমন রোমাঞ্চকর একটা মুহূর্তে প্রিয় মানুষটার সাথে কাটালে মন্দ হতো না। আমি চশমাটা খুলে গায়ে জড়ানো শালটা দিয়ে কাঁচটা পরিষ্কার করে নিলাম। পেছন থেকে মৃন্ময় ভাইয়া বলে উঠল, তুই জানিস বাড়িতে এসব কেন হচ্ছে? আমি চমকে পেছন ফিরে বললাম, না তো। জানতে চাস? সিরিয়াস ইস্যু না হলে জানতে চাই না। সিরিয়াস বিষয়, এবং সেটা তোর আর আমার সারা জীবনের জন্য সিরিয়াস বিষয়। আমি হুট করে মুখ তুলে চাইলাম ওনার দিকে। বুঝতে না পেরে বললাম, মানে? মানে তোর আর আমার বিয়ে। শেষ রোদের সোনা ঝরানো রোদ যেন চিক করে উঠল হঠাৎ। চারপাশে যেন অসংখ্য শীতের পাখিরা বিচরণ করছে। তাদের কিচিরমিচির শব্দে আমি যেন অদ্ভুত অনুভূতির টের পেলাম। বললাম, মানে? মানে তোর সাথে আমার বিয়ে। সহজ কথাটা বুঝতে পারছিস না? এই, তুই কি এখনো বার্লি খাস, নাকি বই পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে গিয়েছে তোর? চুপ থাকেন তো। আরে আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আমার বিয়ে আর কেউ জানেই না। সবাই সব কিছু জানে রে, শুধু তুই কিছু জানিস না, বুঝিস না? কি বুঝিনি? এই যে সবাই বুঝে যে আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করব। ইভেন তোকে বিয়ে করে নিজের বউ বানাবার উদ্দেশ্যে সুদূর অস্ট্রেলিয়া থেকে চলে এসেছি। সবাই জানে, আর তুই বুদ্ধি কিছু বুঝতেই পারলি না। কথাগুলো যেন আমার মাথার ওপর দিয়ে ঝড়ের বেগে বয়ে গেল। আমি ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। উনি চোখের সামনে চুটকি বাজিয়ে বললেন, কিরে ভাবুক দেবী, আবার কই হারিয়ে গেলি? আমি থতমত খেয়ে বললাম, হুম, মিথ্যে কথা বলার জায়গা পান না। হুম। নিজের চোখে সব কিছু দেখে তোর কাছে সব মিথ্যা মনে হয়? জি হ। এমন সময় মেহেন্দি ছাদে এসে বলল, কি মিন্ময় ভাইয়া, নতুন বউয়ের সাথে এখনই গুজুর গুজুর ফুসুর ফুসুর করো? ছি, তুমি যে এত পর ভাবো আমাদের জানতামই না। এইটুকু বলে মেহেন্দি চোখ টিপ দিয়ে হাসতে হাসতে চলে গেল। আর আমি হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছি। তার মানে এসব সত্যি। সবাই জানে আর আমাকে কেউ জানায়নি। হুম। কি আমাকে বিয়ে করবি না? জানি না। তাহলে না করে দিই, তোর যখন এতই কনফিউশন হচ্ছে। আরে আমি না বলেছি নাকি? ওকে বল, তাহলে লাস্ট 1 মিনিট দিচ্ছি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব কি করে? তোকে একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। সহজ টেকনিক মানে? মানে তুই তোর চোখ বন্ধ করে ভাব। তোর ভাবনায় বর হিসেবে যদি আমি আসি, তাহলে তুই ফটাফট বলে দিবি যে আমাকে বিয়ে করতে চাস। সিম্পল। এত সোজা? উনি আমাকে নিজের কাছে টেনে নিলেন। কোমর জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে বললেন, হুম, এত সোজা। ভালোবাসিস তো আমাকে, দেখবি সব সোজা। আমি হুট করে ওনার চুলগুলো টেনে ধরে বললাম, ভালোবাসি তো। শেষ বিকেলের সাদা ভূতটাকে বলেই জিহ্বায় কামড় দিলাম। ইস, কি বলে ফেললাম। উনি ভ্রুকুচকে বলে উঠলেন, কি বলিস আজব কথা? না না, কিছু না। জানিস তো তুই যে আমার শেহজাদি। না। ধুর, তুই এত বোকা কেন? আমি আবার কি বোকামি করলাম শুনি? আমি তোকে ভালোবাসি তো। ভালোবাসার মানবী আমার কাছে সবসময় অচিনপুরের শেহজাদি। যেমন তুই এখন সে জায়গাটা দখল করে নিয়েছিস। ওহ, তাহলে আপনি আমার শেষ বিকেলের নরম রোদের মানব। সিম্পুল। উনি বাঁকা হেসে আমাকে বললেন, চোখ বন্ধ করে বল, তুই আমায় বিয়ে করবি কিনা? আমি চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। প্রথমেই ভেসে উঠল শেষ বিকেলের রোদে জঙ্গলে বসে থাকা মানবটার চেহারা। কুচি করা রোদের টুকরোয় যার চেহারায় উজ্জ্বল রং ফুটে উঠেছে ভালোবাসার অদ্ভুত অনুভূতির মতো। হ্যাঁ, একেই তো চেয়েছিলাম মনে প্রাণে। এই যে যে আমার মানবটা,
সামনে দাঁড়ানো মৃন্ময় ভাইয়া। আমি চোখ খুলে বললাম, রাজি। উনি আমার হাত ধরে টেনে নিচে নিয়ে আসলেন। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটা মানবী আমাকে আর ওনাকে দেখে মুখ টিপে হাসছেন। মেহেন্দির আম্মু বলে উঠল, দুজনকে বেশ মানিয়েছে তো, মাশাল্লাহ। মৃন্ময় ভাইয়াও বলল, আমার বউ তো বিয়েতে রাজি। যান, সবাই মিলেমিশে সুন্দর করে বিয়ের ব্যবস্থা করুন। বলেই হ্যাঁচকা টানে আমাকে নিয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুম থেকে ভেসে আসলো সবার হাসির শব্দ। আম্মু, আব্বু, মামনির মুখে ফুটে উঠল সুখী সুখী ভাবের লালচে আভা। পুকুর পাড়ের দুই পাশে জঙ্গলে ঘেরা। মৃন্ময় ভাইয়া বলল, যাবি আমার অচিনপুরে? হুম। তাহলে চল। বলেই আমার হাত ধরে হাঁটতে লাগলেন। মুখে ওনার প্রশান্তির উষ্ণ হাসি, নয়নের অন্তরিক্ষে ভালোবাসার অদ্ভুত অনুভূতি। টের পেলাম বুকের ভেতর কেমন ভালো লাগার অদ্ভুত সেই সুখ। শেষ বিকেলে রোদে ভালোবাসার মানুষটার সঙ্গে অচিনপুরে হারিয়ে যাওয়ার ইচ্ছেটা পূরণ হবে। আমার অজানা একতরফা ভালোবাসাটাও যে শুরু হয়েছিল কোনো এক গল্পের রূপকথার অজানা রাজ্যতে, শেষ বিকেলের সেই মিষ্টি রোদে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।